বরিশালের ছোট্ট একটি গ্রাম দুর্গাসাগর। এখানে বসবাস করতেন রহিম। রহিমের ছিল ছোট্ট একটি পিঠার দোকান। সে প্রত্যেক বছর শীতের সময় শীতের পিঠা বানায় এবং এই গ্রামের সকল মানুষের প্রিয় রহিমের পিঠা। রহিমের দোকানের পিঠা না খেলে অনেকের পেটের ভাত হজম হয় না। তাই আমরা আজকে রহিমের পিঠার দোকানের গল্প দেখব। শুনছো রতন মিয়া, বটতলার মোড়ে নাকি রহিম আবার পিঠার দোকান দিয়েছে। শীতের পিঠা বানানো প্রত্যেক বছরের মতো তার দোকানে নাকি অনেক ভিড়। এলাকার সব মানুষ নাকি তার হাতের পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। চলো দেখে আসি আমরা আগে। তো আমাদের মা দাদুরা কত সুন্দর সুন্দর পিঠা বানাতে আমাদের বাসা বাড়িতে, তাই আমরা খেতে পারতাম। আর এখনকার মডার্ন মহিলারা, মডার্ন বউরা, তারা তো পিঠা বানাতে জানে না। তাই মানুষ আর কি করবে, দোকান থেকেই পিঠা কিনে খেয়ে তাদের মনের স্বাদ মেটায়। আর রহিম ভাই তো অনেক সুন্দর পিঠা বানায়, তার হাতের পিঠা অনেক মজা হয়। চলো আমরাও দেখে আসি, আর ভালো হলে আমরা খেয়েও আসবো। আসেন ভাই আসেন, আমার দোকানের মিষ্টি মিষ্টি পিঠা খেয়ে যান। এই শীতের পিঠা খেয়ে যান। বাপা পিঠা আছে, চিতই পিঠা আছে, পাটিসাপটা পিঠা আছে। কে কোনটা খাবেন? আসেন খেয়ে যান। আসেন ভাই আসেন, শীতের ভাপা পিঠা খেয়ে যান। এই শীতের গরম গরম পাটিসাপটা পিঠা খেয়ে যান। আরও আছে চিতই পিঠা খেয়ে যান ভাই, খেয়ে যান। কি রে রহিম ভাই, কেমন আছো? শুনলাম তুমি পিঠার দোকান দিয়েছো, তাই ছুটে চলে আসলাম। আজকে কি কি পিঠা বানিয়েছো? পিঠা খাবো আগে। আমাদেরকে পাটিসাপটা পিঠা দাও। পাটিসাপটা আগে খেয়ে দেখে তারপর ভাপা পিঠা খাবো, চিতই পিঠা খাবো। যে আমি ভালো আছি রতন ভাই, নাও তোমার শখের পিঠা তুমি আগে খেয়ে চেক করো। ভালো হলে তুমি আরও পিঠা খাবে এবং ভাবির জন্য নিয়ে যাবে। আমার দোকানের পিঠা তোমাদের এলাকার সবাই খায় ইনশাল্লাহ। তুমি এখন খেয়ে দেখো। আলহামদুলিল্লাহ, তোমার পিঠা অনেক ভালো হয়েছে। আজ আর খেতে পারবো না। এই তোমার টাকা নাও, আমি এখন আসি। আমার অনেক কাজ পড়ে আছে, কাল আবার আসব। মাশাআল্লাহ, আজকের পিঠাগুলো ভালোই হয়েছে। আজকের বেচাকেনা খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আর দোকানদারি করার দরকার নেই। এখন বাসায় যাই। এভাবে রহিম তার ব্যবসার দিন দিন আস্তে আস্তে উন্নতি করতে থাকে। আসলে গ্রামের মানুষ আগের মতো পিঠা বানাতে জানেও না এবং কি অনেকে বানায়ও না, যার কারণে এখন সবাই রহিমের দোকানের পিঠা খায়। কিন্তু হঠাৎ করে একদিন হলো কি, গ্রামে ঘুরতে এলো শহর থেকে অতিথি। তারপর যা কিছু হলো আপনারা দেখতে থাকুন। বাবা, আমি মুসাফির মানুষ, 3 দিন ধরে কিছু খাই না। আমাকে তোমার দোকান থেকে কিছু খেতে দেবে? তাহলে আমার প্রাণটা কোনো রকম বেঁচে যেত। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আহারে, 3 দিন ধরে কিছু খাননি? তাহলে তো আপনার পেটে অনেক ক্ষুধা। আসুন আসুন। আহারে, আসলে ক্ষুধার জ্বালা যে কি আমি তা মাঝে মাঝেই বুঝি, কিন্তু আমি ছোট্ট গরিব দোকানদার। আমি আপনার জন্য যতটুকু পারি চেষ্টা করব। এই নিন, এটুকু দিয়ে আপনি আপনার খিদা নিবারণ করুন। আলহামদুলিল্লাহ বাবা, তুমি আল্লাহর রহমতে আমার প্রাণটা বাঁচালে। আল্লাহ তোমার মঙ্গল করবেন ইনশাআল্লাহ। তোমার অভাবে দিন কেটে যাবে, তুমি অনেক বড় লোক হবে। আমি তোমার জন্য দোয়া করব। তুমি আমার জন্য যে দয়া দেখালে, এরকম মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যায় না। আমিন। আসলে কাকা, আমি মাঝে মাঝেই অভাবের কারণে না খেয়ে থাকতে হয় আমাকে, তাই আমি ক্ষুধা যন্ত্রণাটা বুঝি। আমি আপনার জন্য কিছু করতে পেরেছি, এজন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আসলে এই মুসাফিররূপী এই লোকটি ছিল ঢাকার একজন কোটিপতি ব্যবসায়ী। সে তার ব্যবসা, উদয়ন সম্পদের সমস্ত দায়িত্বভার বহন বুঝিয়ে দেওয়ার জন্য একজন সৎ, নিষ্ঠাবাজ, আদর্শ মানুষ খুঁজছিলেন। এই জন্য সে মুসাফিরের বেশ ধরে রহিমকে পরীক্ষা করেন, কারণ রহিম তার গ্রামের দুঃসম্পর্কের ভাইপো হয়। রহিম ভাই, আমাকে ভাপা পিঠা দাও। তোমার দোকানের ভাপা পিঠা খেয়ে আমাদের বাড়ির সবাই তোমার প্রশংসা করতেছে, তাই আজকে আরও বেশি করে দাও। ঠিক আছে রতন ভাই, তুমি তোমার যত খুশি নিয়ে যাও। পরিবারের সবাইকে নিয়ে মন খুলে পিঠা খাও।
আসসালামু আলাইকুম ভাইজান, আপনি ভালো আছেন ভাই? আপনি কি রহিম ভাই, দুর্গাসাগরের একমাত্র পিঠার দোকান? আপনার নাকি আরও পিঠার দোকান আছে? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। হ্যাঁ, আমি রহিম। এখানে আর কোনো পিঠার দোকান নাই, আমারটাই আছে শুধু। কিন্তু কেন ভাই, আপনাকেও তো আমি ঠিক চিনলাম না। দেখে তো মনে হচ্ছে শহর থেকে এসেছেন। আপনি কোথায় যাবেন? হ্যাঁ, আমি শহর থেকে এসেছি ভাই। আমার নাম আমিন। আমি এসেছি আপনার কাছে। আমাকে পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার স্যার। তিনি হলেন ঢাকার একজন কোটিপতি ব্যবসায়ী। উনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। বলেছেন আপনার কাছে এসে আমি যেন আপনাকে এই খবরটা পৌঁছে দেই। ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার স্যার কে? আর উনি আমাকে কি খবর পাঠিয়েছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই, কি বলেন? হ্যাঁ ভাই, আপনি তাকে চিনেন। আসলে উনি কিছুদিন আগেই এই গ্রামে এসেছিলেন। বলেছিলেন এই গ্রামে নাকি তাদের বাপ-দাদার ভিটে ছিল, তাই সে এই গ্রামে এসেছে। আসলে উনি গত অনেক দিন ধরে তার ধন সম্পদ রক্ষা করার জন্য একজন সৎ মানুষ খুঁজছিলেন। অনেকভাবে চেষ্টা করেছেন, সে পাচ্ছিলেন না। তাই তার অবর্তমান কালে কে এই ধন সম্পদ দেখাশোনা করবে, তার তো ছেলে সন্তান নেই। তাই গ্রামে এসেছিলেন। কিন্তু সে তার মনের মতন মানুষ পেয়েও গেছেন, সেটা হলেন আপনি। এজন্য সে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমি যেন আপনার কাছে এই খবরটা এসে বলি। আপনাকে বলেছে পরিবারে যারা যারা আছে তাদেরকে নিয়ে আপনি যেন শহরে তার কাছে চলে যান। আমি ঠিকানা দিয়ে যাচ্ছি, আপনি সময় করে চলে আসবেন ইনশাআল্লাহ। ওহে, আমি চিনতে পেরেছি। এক মুরব্বী আমার দোকানে এসেছিলেন এবং আমাকে দোয়া করেছিলেন। তিনি হলেন আব্দুর সাত্তার স্যার। ওহো, আমি চিনতে পারলাম না কেন? আমি যদি চিনতে পারতাম তাহলে কত ভালো হতো। তার তো অযত্ন হয়ে গেল। তাকে তো আমি ভালো মতো যত্ন করতে পারলাম না। ঠিক আছে আমিন ভাই, আমি আমার আম্মার সাথে কথা বলে, আমার পরিবারের সবার সাথে কথা বলে আমি শহরে আসব ইনশাল্লাহ। তারপর রহিম তার বাবা মায়ের সাথে পরামর্শ করে এবং তার ফ্যামিলির সবার সাথে কথা বলে বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আসলে এতদিন রহিম গ্রামের ঐতিহ্য ধরে রেখেছিলেন পিঠা বিক্রি করে। এখন সে শহরে উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে রওনা করছে। দেখা যাক সামনে কি হয়। আসসালামু আলাইকুম। আমিন ভাই, কেমন আছেন? চলে আসলাম আপনার কথা মতো। আব্দুস সাত্তার স্যার কোথায়? আলহামদুলিল্লাহ রহিম ভাই, আমি ভালো আছি। আব্দুস সাত্তার স্যার একটু অসুস্থ, তিনি ভেতরের ঘরে আছেন। আপনি যান, তার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমি আমিন ভাইয়ের কাছে খবর পেয়ে ঠিকানা মতো চলে এসেছি। আপনি একটু যদি আমাকে ওই দিন বলতেন, তাহলে আমি আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতাম, আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দিতাম। আমাদের ওখানে কয়দিন বেড়ায় আসতেন। আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যে আপনার মন ভালো হয়ে যেত, আপনি আরও সুস্থ হয়ে যেতেন। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি, কিন্তু বুকের ব্যথাটা একটু বেড়ে গিয়েছে। আমি তোমার মতো একটি সৎ মানুষকে অনেক দিন যাবৎ খুঁজছিলাম। আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি। কিন্তু এর আগে আমি অনেক লোক পেয়েছি যারা অর্থের লোভী এবং অসৎ মনের মানুষ। তাই আমার মনে হলো আমার গ্রামে আমি এরকম আমার মনের মতন মানুষ আমি পাব। তাই আমি গ্রামে গিয়েছিলাম এবং তোমার সাথে আমার দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে আমার এ ধন সম্পদের দায়িত্বভার তোমার কাঁধে দিয়ে যেতে চাই। তুমি এগুলা ঠিক মতো রক্ষণাবেক্ষণ করবে এবং তোমার মাসিক যে মায়না আসে সেটা আমি তোমাকে উপযুক্ত মতে দেব, এবং আমি যখন পরপারে ডাকে চলে যাব তখন তুমি হবে আমার এই ধন সম্পদের মালিক। আসলে কাকা, আমি গ্রামের মানুষ, মাত্র 10 ক্লাস পড়ে 10 পাস দিয়েছি। তবুও ঠিক আছে কাকা, আমি চেষ্টা করব আপনার বিশ্বাসের মর্যাদা রাখার। ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বিশ্বাসের অমর্যাদা হবে না। আমি আমার দায়িত্ব সঠিক মতো পালন করব। আপনি এখন বিশ্রাম নিন। কিছুদিনের ভেতর এভাবে রহিমকে তার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। রহিমও তার দায়িত্ব সৎভাবে পালন করতে থাকে। বছর পর আব্দুস সাত্তার মিয়া মারা গেলেন এবং রহিমের ওপর যত দায়িত্ব বুঝিয়ে দেওয়া ছিল সেই দায়িত্বগুলো রহিম তার অবস্থান থেকে পালন করতে থাকতেন।
মৃত্যুর আগে আব্দুস সাত্তার মিয়া রহিমকে একটা দায়িত্ব দিয়েছিলেন। বাবা রহিম, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, তুমি আমার এই কাজটা করে দিবে? আমার মৃত্যুর পরে আমার এখানে কিছু টাকা পয়সা রেখেছি, আমার এবং তোমার এলাকার যে গরিব মানুষ আছে তাদের মাঝখানে বন্টন করে দেওয়ার জন্য। তুমি এ কাজটি করে দেবে দ্রুতভাবে? ঠিক আছে কাকাবাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার কাছে যত দায়িত্ব পেয়েছি সব আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি এখন একটু বিশ্রাম করেন। আপনাকে ডাক্তার সাহেব কথা বলতে বারণ করেছে। রহিম এখন সমস্ত দায়িত্বের পরে এখন তার এই দায়িত্বটি পালন করেন তার এলাকার মানুষের ভেতরে। রতন, তুমি আসো, এটা তোমার এবং তোমার এলাকার সকলের চাহিদা পূরণ করবে। তোমাদের সকলের কাছে একটুই দাবি, তোমরা সকলে মরহুম আব্দুস সাত্তার স্যারকে দোয়া করবে। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে কি জানলাম যে একটি ক্ষুধার্ত মানুষকে একটু ভালোবাসা দিয়ে সেবা যত্ন করার কারণে রহিমের পুরা জীবনটি পাল্টে গেল এবং রহিমের পুরো এলাকার মানুষের জীবনও এখন পাল্টে গেল। তাই আমরা ধনী গরিব ছোট বড় কোনো মানুষের সাথে খারাপ আচরণ করব না, সবার সাথে আমরা ভালো ব্যবহার করব।